হাই, আমি সানি। আমি আমার জীবনের প্রায় অর্ধেকটা সময় মোবাইল পেশার সাথে জড়িত। তো এই পেশার পাশাপাশি আসলে ঘোরা, ট্রাভেল ইত্যাদি এগুলো হচ্ছে আমার একেবারে নেশার মতো। আমি এ পর্যন্ত প্রায় বাংলাদেশের 70 ভাগ দর্শনীয় স্থান সহ পৃথিবীর কয়েকটা দেশ ভ্রমণ করেছি এবং সেখানে ঘুরে ঘুরে আমি বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে সেই দৃশ্যগুলো ক্যাপচার করার ট্রাই করেছি। এখন আসলে সেই ভিডিওগুলো ক্যাপচার করেছি ঠিকই, কিন্তু এডিট করার মতো, কারণ 4K 8K এর একটা ভিডিও, সেই ভিডিওটাকে এডিট করে ইউটিউবে ছাড়া বা আপনাদের মাঝে শেয়ার করা সেটা আর হয়ে ওঠে নাই। কারণ পূর্বে যে আমার কম্পিউটারটা ছিল সেই কম্পিউটারটা একেবারে আনপ্রফেশনাল ছিল। আইফোন বলেন, গোপ্রো বলেন, তারপরে DJI Mavic 2 Pro বলেন, মানে সব কিছু, মানে ছোটবেলা থেকে একটা অন্যরকম লোক ছিলাম আমি। মানে যেটা আমার পছন্দ হবে সেটা আমার লাগবেই, নিজেকে নিজেই গিফট করা, এটা আমার অন্যতম একটা নেশা। মাদারবোর্ড যখনই আমি কিনবো তখন আমার মাথায় মানে কোনো দিকে নজর না গিয়ে আমি এক কথায় সিদ্ধান্ত নিলাম যে আসুসের একটা মাদারবোর্ড কিনবো। কারণ আসুসের প্রতি আমার অ্যাট্রাকশন ছিল সেই মানে বুঝকাল থেকে, যখন থেকে আমি কম্পিউটার ইউজ করি সেই কাল থেকে। আর বর্তমান সময়ের ROG স্ট্রিং যে সিরিজটা আছে, ROG সিরিজ, সেটা তো মানে কি বলবো, সব মিলাই জিলাই একটা মাখন জিনিস, যেটা যে নাও খায় সেও খাবে। তো সেই সিদ্ধান্ত করে আমি আসুসের Z690 নিলাম, আর এটার দাম পড়ছিল প্রায় ৭৫,০০০ টাকা। মানে একটা মাদারবোর্ডের দাম হচ্ছে ৭৫,০০০ টাকা, চিন্তা করেন। কারণ আসুস এর আগে যে মাদারবোর্ডগুলো লঞ্চ করছে মার্কেটে সেগুলো বড় বড় হচ্ছে ডিজাইন একরকম ছিল, কিন্তু হঠাৎ করে এই ROG সিরিজের যে ডিজাইনগুলো সেগুলো অনেক আপডেট করছে। মানে হাতে ধরলেই একটা ফিল হয় যেন মনে হচ্ছে না আমি টাকা দিয়ে ভালো কিছু কিনে আনছি। মানে এতগুলো টাকা দিয়ে যখন আপনি একটা জিনিস কিনেন তখন মনের মধ্যে এতগুলো টাকা দিয়ে আমি কিনলাম এইটা, এই যে মনের একটা আকুতি, মানে এইটা আমার মধ্যে একেবারে ছিল না। কারণ আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনে হয় যেন একটা কিছু পাইছি হাতে, ব্যাপারটা এইরকম একটা ফিলিংস ছিল। তো প্রসেসর যখন কিনি তখন আসলে 13 জেনারেশন মার্কেটে ছিল না, তো বাধ্য হয়ে আমাকে 12 জেনারেশনটাই কিনতে হয়। তো 12 জেনারেশন কিনা ফেলাইছি, কিছুদিন পরে দেখি 13 চলে আসে। তখন মানে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এক বুক জ্বালা নিয়ে কিছু করার নাই, ওইটা নিয়ে পড়ে থাকলাম। কারণ এটাকে যদি আমি আবার পুনরায় সেল দেই তাহলে কমপক্ষে আমাকে 10 থেকে 15-20 হাজার টাকার মতো ডাউন দিতে হবে। আর আমি মনে করি না যে 13 জেনারেশন আমার এই মুহূর্তে ইম্পর্টেন্ট। আমি 12 দিয়েই কাজ সারতে পারতেছি, আমার প্রফেশনাল একেবারে যত 4K 8K ভিডিও হোক না কেন। তো কর্সিয়ার র্যামটা আমার অনেক মানে একটা ক্রাশ ছিল, মানে ওইটাকে ছাড়া আমার চলবেই না, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু এত খোঁজাখুঁজি করলাম ওকে, এবং বাইরে থেকে আনার অনেক ট্রাই করলাম, তারা চাইতেছে 3 থেকে 4 মাস। আর আমি যেহেতু প্রফেশনাল মোবাইল পেশার সাথে জড়িত, এখানে আমার কম্পিউটার লাগে প্রত্যেক দিন। এর মধ্যে আমার পূর্বের কম্পিউটারটা বিক্রি করে ফেলছি, তো বাধ্য হয়ে আমি G.Skillটা নিছি। কারণ কর্সিয়ার পরই G.Skill অনেকের ক্রাশ বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে। তো G.Skill নিই আমি 5600 মেগাহার্টসের 4টা নিই 64 GB, যার দাম পড়ছিল প্রায় 60 থেকে 65,000 টাকা।
RTX 4090 এটার প্রতি আমার একটা ক্রাশ ছিল। তো সব জায়গায় মানে খোঁজাখুঁজি করি, আপনি বাংলাদেশের যতগুলো বড় বড় যারা ইম্পোর্টার মানে কম্পিউটার অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করে তাদের কাছে কাছে মানে দৌড়াতে থাকি, কিন্তু কোনোভাবেই আমি এই 4090 এইটাকে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে আসলে এইটা আমি এক ভাইয়ের মাধ্যমে বাহিরে থেকে মানে এটাকে ইম্পোর্ট করানো হয়, আর এটার দাম পড়ছিল প্রায় 2.5 লাখ টাকা। আর আমি যেটা নিয়েছিলাম এটা হচ্ছে গিগাবাইটের RTX 4090 গেমিং OC এডিশনের। আর OC এডিশনটা চুজ করার রিজনটা হচ্ছে কারণ আমি যেহেতু ভিডিও এডিটিং করবো, এটা কুলিং সিস্টেমটা আমার একটু বেটার লাগবে। তো সেক্ষেত্রে আসলে সেই ডিসিশন নিয়ে আমি OC এডিশনটাকে নিই, তা না হয় রগের স্ট্রিং ওইগুলোর মধ্যে কিছু একটা নিতাম। আমার প্রথমে সিদ্ধান্ত ছিল যে আমি একটা হোয়াইট বিল্ড করব, মানে সাদা, এটা আমার বেস্ট একটা চয়েস। তো সেই থেকে আসলে এই কেসিংটা নেয়া, আর এই কেসিংয়ের আসলে ওভারঅল লুক অনেক জোস লাগে আমার কাছে। মানে এইটা যখন আমি চাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যেন 20-25 কেজি, আসলে এই কেসিংটা অনেক ভারী। আর বর্তমানে আসলে মনস্টারের কিছু কেসিং পাওয়া যায় দেখতে, এগুলো আসলে অ্যাভেলেবেল, সবাই ইউজ করছে, এটার প্রতি ততটা আকর্ষণ নাই। তো এই কথা বিবেচনা করে টোরে, আর যেহেতু আমি লাইটিংয়ের প্রতি একটা ফোকাস ছিল, তো চিন্তা করলাম যে না, গ্লাস থাকতে হবে আমার এটার মধ্যে, যাতে মানুষ দেখে একটু আকৃষ্ট হয়। লিকুইড কুলার নিব নাকি ওয়াটার কুলিং সিস্টেম নিব, কোনটা নিবে, এটা নিয়ে একটা বিভ্রান্তি আমার মাথায় মানে কাজ করতো। বড় ভাইদের কাছে যখন জিজ্ঞেস করতাম বলতো যে তোমার তো বাজেটের অভাব নাই, মানে টাকা যেহেতু তুমি ইনভেস্ট করবা তাহলে তুমি হচ্ছে ওয়াটার কুলিংটা তোমার জন্য বেস্ট হবে। আর একটা ওয়াটার কুলিং যদি আমি আমার প্রসেসরের জন্য লাগাতে যাই সেখানে প্রায় 40 থেকে 50 হাজার টাকা আমার বাজেট রাখতে হয়। আর লিকুইড কুলার সেটার জন্য একটু কম বাজেট, বাট মানে কি করবো এই বিভ্রান্তিতে। আবার অনেকে বলতেছে যে তুমি যদি ওয়াটার কুলিং সিস্টেম তুমি ইনস্টল করলে অনেক সময় এটা লিক হয়ে যায়, তখন তোমার মাদারবোর্ড অথবা কোনো একটা র্যাম এতগুলো টাকা মানে ভেস্তে যাবে, এটা আশা করি তুমি করবা না। তো সব কিছু বিবেচনা করে যে না, ফার্স্টবার যেহেতু আমি একটা মনস্টার কম্পিউটার বানাচ্ছি, আর এই মুহূর্তে আমি ওয়াটার কুলিংটা এইটার ক্ষেত্রে নিব না, আমি লিকুইড কুলিং সিস্টেমটাই নিব, মানে লিয়ানলির যে লিকুইড কুলার যেটা পাওয়া যায় সেটা। তো এইটাকে আমি চয়েস করি এবং এটা খুব ভালো পারফরমেন্স, মানে লিকুইড কুলিং সিস্টেমের মধ্যে যত প্রোডাক্ট আছে তার মধ্যে এইটা অন্যতম। আর যেহেতু আমার লিয়ানলির ফ্যান, তো সেক্ষেত্রে আমি এইটার কন্ট্রোলিং বাড়াতে পারি। ধরুন যখন কোনো একটা রেন্ডার দিব ভিডিও, তখন আমি এই কুলিং সিস্টেমটা মানে হাই করে দিতে পারি, তখন মানে সিপিইউ আরও কুল হবে যখন সিপিইউর উপর অতিরিক্ত প্রেশার পড়বে। এটা একটা ভালো সিস্টেম আমি মনে করি যে লিয়ানলি আমাদের জন্য সাজেস্ট করছে। এক একটা ইউনিফ্যানের দাম 3000 টাকা করে, সেখানে আমার ফ্যান কিনতেই প্রায় 30-35 হাজার টাকা চলে গেছে। এবং পাশাপাশি হচ্ছে আমরা 24 কেবল এবং 8 পিন যে কেবল, মানে গ্রাফিক্স কার্ড এবং মাদারবোর্ডের যে RGB কেবল স্ট্রিং প্লাস, সেগুলো আমি কিনলাম, সেটাও প্রায় আমার 15,000 টাকার মধ্যে চলে গেছে। প্রায় লাইটিংয়ের পিছনে আমার এই যে কুলিং ফ্যান সহ আমার প্রায় 40-45 হাজার টাকার মতো চলে গেছিলো।
হার্ড ড্রাইভ হিসেবে আমি চয়েস করি দুইটাই, একটা হচ্ছে লোকাল হার্ড ড্রাইভ আর একটা হচ্ছে যেই ছোট ছোট যেগুলো পাওয়া যায়, মানে স্যামসাংয়ের 980 Pro এইটা। তো এইটা হচ্ছে 1 TB নিই আমি। 1 TBর দাম পড়ছিল প্রায় 15,000 টাকা এবং পরবর্তীতে আর 1 TBর অর্ডার করি যেখানে 15,000 টাকা, মানে মোটামুটি 30,000 টাকা আমার এই হার্ড ডিস্কের পিছনে চলে যায়। এবং এর পাশাপাশি আমি আরও দুইটা হার্ড ডিস্ক রাখছি, একটা হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্ক 4 TB এবং আর একটা হচ্ছে পোর্টেবল হার্ড ডিস্ক মানে বড়টা। তো 4 TB কারণ আমি যেহেতু মোবাইলের কাজ করি আমার বিভিন্ন ফাইল হচ্ছে আমার ব্যাকআপে থাকবে, তো সেক্ষেত্রে আমার হার্ড ডিস্কের ব্যাপক প্রয়োজন। মানে মোটামুটি ধরেন 15 TB অথবা 10 TB যদি হার্ড ডিস্ক আমার কাছে থাকে তাহলে মনে হয় যেন না আমার হচ্ছে, এর বেশিও যদি থাকে তাহলে আমার আরও লাগতে পারে, ব্যাপারটা এরকম। কারণ আমার সব হচ্ছে মোবাইল পেশা, মানে ফাইলের কাজ হাজার হাজার, কারণ যত রেডমি, ওপ্পো, ভিভো, শাওমি, উইনম্যাক্স, লেনোভো, লাভা যত মোবাইলের ফাইল বলেন সব মোবাইলের ফাইল আমার কাছে থাকা মাস্ট ইম্পর্টেন্ট। এই হচ্ছে একটা, এটাও হচ্ছে 4 TB, আর একটা আমার এই কম্পিউটারের সাথে বর্তমানে লাগানো ওইটাও 4 TB, সব 4 TB। আর এসএসডির দাম যেহেতু বেশি, মানে ছোট যেগুলো এসএসডি 980 Pro, তো ওগুলোর দাম বেশি, এই জন্য ওইগুলো কম নিছি, কারণ উইন্ডোজ চালাবো আর ওই ভিডিও এডিটিং করার সময় এখান থেকে কপি ফাইল ট্রান্সফার করে ওখানে নিব, তাহলে স্পিডটা কিছুটা বাড়বে। এই আসলে ডিসিশন নিয়ে এটা করা। যেহেতু আমার গ্রাফিক্স কার্ড হচ্ছে RTX 4090 আর এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে সাজেস্ট করে আপনার 1000 ওয়াটের হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই, তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে 1000 এর নিই, আর একটা পাওয়ার সাপ্লাইয়ের দামও প্রায় পড়ে যায় 20-25 হাজার টাকা। তো সেক্ষেত্রে এখন যদি আমি আবার 1500 নিই তো সেক্ষেত্রে আবার 30,000 টাকায় চলে যাও, আবার যদি 2000 নিই তো অতিরিক্ত আমার নিয়ে কোনো কাজ নাই। আমি শুধু গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ডেই, আর অন্য কোনো প্রেশার আমি এখানে দিচ্ছি না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে অ্যান্টেকের হাই কারেন্ট মানে হাই গেম যেটার X1000 এইটা নিই, এইটার দাম পড়ছিল প্রায় 18 থেকে 25,000 টাকার মধ্যে। তো এইটা নিয়ে আমি সন্তুষ্ট এবং এটা খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই। অনেকজনকে আমি দেখতাম যে গেমিং করতেছে, এত বড় একটা মনিটর তার সামনে, আসলে ওইটা দেখে আমি ওই মনিটরের প্রতি আকর্ষণটা অনেক বেড়ে যায়। তারপর চিন্তা করলাম যে এই মনিটরটা আমার নিতে হবে। এই মনিটরটার দাম স্যামসাংয়ের প্রায় 1.5 লক্ষ টাকা। এই মনিটরটা আমি অর্ডার করে রেখে দিছি, এখন পর্যন্ত আমার কাছে আসে নাই, কিছুদিনের মধ্যেই আমার কাছে চলে আসবে। মানে এত বড় একটা মনিটর সামনে নিয়ে আমি দেখবো আর কিছু একটা করব, যখন মোবাইলে কাজ করব তখন মোবাইলে কাজ, এক পাশে মোবাইলে কাজ হবে, এক পাশে ভিডিও এডিটিং হবে, এক পাশে গেমিং হবে, এক মনিটরই 3টা সেক্টরে আমি কাজ করব। মানে হোয়াট এ ফিল। শরীরের ঘাম ঝরাইয়া আমি টাকাগুলো ইনকাম করছি, সেগুলো মানুষকে দিয়ে দিচ্ছি কেবলমাত্র একটা কম্পিউটারের জন্য। এই কথা চিন্তা করছিলাম, আবার অন্য দিক থেকে না, এই কম্পিউটার আমার লাইফের আর একটা পজিশন এনে দিবে, সেই কথা চিন্তা করে আসলে সে কষ্টটাকে দূর করছি। আর একদিক থেকে কষ্ট পাইছিলাম যে আমি এই দীর্ঘ 1.5 থেকে 2 বছরের মধ্যে আমি আমার পিছনে, মানে নিজের পিছনেই নিজের মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য প্রায় 15 থেকে 20 লাখ টাকা ইনভেস্ট করছি। যেমন R15M কিনছিলাম, কাগজপত্র সহ সেটা দাম পড়ছিল 7 লাখ টাকা। তারপর হচ্ছে DJI Mavic Pro 2,
মানে ড্রোন, যে ড্রোনটার দাম পড়ছিল প্রায় 2.5 লাখ টাকা। এরপর একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছিলাম। এরপর এই কম্পিউটারটা কিনছি। এই কম্পিউটারটা বিল্ড করার পিছনে প্রায় 7 লাখ টাকার কাছাকাছি আমার চলে যায়, মানে সব কিছু সহ, সব কিছু ওভারঅল সহ। তো 7 লাখ টাকার মনস্টার আমার এখন ঘরে আছে। তো এরপরে ওই যে গোপ্রোর ক্যামেরা, এরপরে ওই যে গিম্বাল, সব কিছু মিলেই ঝিলে মানে আমি আমার পিছনে একেবারে 17 থেকে 18 লাখ টাকা আমি ব্যয় করে দিছি এই দীর্ঘ 2 বছরের মধ্যে। এটা আমার জন্য অনেক পেইনফুল ছিল। তবে মনকে আমি সবসময় বুঝাই, মন যা চায় মনকে তাই দেই। জীবনে বাঁচবো কতদিন, জীবনে টাকা পয়সা দিয়ে কি হবে যদি না আমার জীবনকে আমি নিজেই উপভোগ করতে না পারি। তো ইনশাল্লাহ আশা করি সানির আগামীর যে ব্লগিং ভিডিওগুলো, ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি যে ভ্রমণগুলো করেছি সেগুলো ভিডিও আকারে আমি আমার একটা চ্যানেলে ছাড়বো। সেটা আমার নতুন চ্যানেল, সেই চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হলো। সেখানে গিয়ে আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। এখন থেকে ফুল পাওয়ারফুল ভিডিওগুলো ইনশাল্লাহ পাবলিশ করবো আপনাদের মাঝে, যেগুলো দেখে এনজয় করবেন, মজা করবেন এবং বুঝতে পারবেন।